আমি শ্যামল, কুন্তপাড়া গ্রামের জেলেপাড়ায় আমার পৈতৃক নিবাস। সম্পদ বলতে এক টুকরো বসত ভিটে আর কেবল এই নৌকাটি আছে। আজ আমি আর আমার মাছ ধরার সাথী কাঞ্চন এসেছি এই অচেনা জায়গায় মাছ ধরতে। আজকাল নদীতে আর তেমন মাছ পাওয়া যায় না। স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করছি। তবে শুনেছি এই জায়গাটিতে নাকি রাতের বেলায় অনেক মাছ পাওয়া যায়, তাই তো দীর্ঘ 3 ঘন্টা কষ্ট করে নৌকা চালিয়ে এসেছি। তা এবারও জালে একটাও মাছ আটকালো না। কি রে শ্যামুন, তুই তো বলেছিলি এখানে নাকি অনেক মাছ। কোথায়? সেই কখন থেকে জাল ফেলেছি, একটাও মাছ মিলল না। আমি তো সেটাই ভাবছি, এতটা পথ কষ্ট করে আসলাম, দেখি না আর কিছুক্ষণ জাল ফেলে দেখি কি হয়। আচ্ছা বেশ, তবে তাই হোক। দুজনে আবারও নদীতে জাল ফেললাম। মনে মনে অনেক কথা ভাবছিলাম। এত দূর এসেও যদি কোনো মাছ না নিয়ে যায় তাহলে বউ তো ভীষণ রেগে যাবে। ধীরে ধীরে জাল টেনে উপরে তুললাম। যা ভেবেছিলাম তাই, এবারও একটাও মাছ জালে উঠল না। হঠাৎ কাঞ্চন কিছুটা সংকুচিত কণ্ঠে বলে উঠল, এই শ্যামন, দেখ তো, ওটা কি যেন একটা ভেসে আছে, আমাদের নৌকার দিকে আসছে না? কাঞ্চনের কথা শুনে আমি সামনের দিকে তাকালাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। আমি যদ্দূর জানি কাঞ্চন বরাবরই এরকম আমার সাথে রসিকতা করে। আমাকে ভয় দেখাতে পারলে সে যেন ভীষণ মজা পায়। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, দেখ কাঞ্চন, সবসময় রসিকতা ভালো লাগে না। এমনিতেই জালে মাছ উঠছে না, মেজাজটা কিন্তু ভীষণ গরম। আমি মোটেও তোর সাথে রসিকতা করছি না, একটু সামনে তাকিয়ে দেখ না ভালো করে। কাঞ্চনের কথা শুনে আমি সামনে তাকিয়ে চমকে উঠলাম। ভালো করে তাকিয়ে দেখলাম একটা লাশ খুব দ্রুত আমাদের নৌকার দিকে ভেসে আসছে। এভাবে গভীর রাতে নদীতে লাশ ভেসে থাকতে দেখে আমি খুব ঘাবড়ে গেলাম। জীবিকার তাগিদে মানুষ এই নদীতে পাড়ি জমায়, আর সর্বনাশা নদী অসহায় মানুষদের প্রাণ কেড়ে নেয়। আমার বুকের ভিতরটা হু হু করে কেঁদে উঠল। কিরে শ্যামন, অমন হা করে কি ভাবছিস? লাশটা পানি থেকে উঠাতে হবে তো? হ্যাঁ, তাই তো ভাবছি। উঠানো কি ঠিক হবে? না উঠালে তো কোনো বড় মাছ বা অন্য কিছু লাশটিকে খেয়ে ফেলবে, না জানি কোন হতভাগা মায়ের সন্তান। কাঞ্চনের কথায় একমত পোষণ করে আমরা তাড়াতাড়ি লাশটিকে আমাদের নৌকায় তুলে নিলাম। লাশটিকে দেখে মনে হলো 27-28 বছরের একজন মানুষ হবে। ছেলেটির মুখ পানিতে থেকে একদম ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল আরও 2-3 দিন আগে মারা গিয়েছে। লাশটিকে পানি থেকে নৌকাতে তোলার পরেই হঠাৎ ভিতরে কেমন জানি এক অজানা ভয় কাজ করতে লাগলো। প্রায় প্রতিদিন রাত বিরাতে আমরা নদীতে মাছ ধরি, কোনো ভয় ভিতরে ঢোকেনি। তবে আজ হঠাৎ কেমন জানি ভয় করতে লাগলো। ঠিক বুঝতে পারছি না ভয়টা কিসের। আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখি নদীর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পুরোটা নদী জুড়ে শুধু আমাদের নৌকাটি ছিল। একদম অন্ধকার আর নিস্তব্ধ পরিবেশে শুধু নদী পাড়ের ঝিঝি পোকাগুলো ঝিঝি শব্দের ডাক কানে ভেসে আসছিল। কিরে, কি এত ভাবছিস? কাঞ্চনের কথায় আমি তার দিকে ফিরে তাকালাম। আমি তার দিকে তাকিয়ে যেন নিজেকে আর সামলাতে পারলাম না। ভয়ে যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমাকে এমন ভীত অবস্থায় দেখে কাঞ্চন বলে উঠল, কিরে, অমন করছিস কেন? কি হলো তোর? কাঞ্চন কথা বলতেই যেন সব কিছু একদম স্বাভাবিক হয়ে গেল। এবার আমার সামনে আমার চেনা পরিচিত সেই মুখটি দাঁড়িয়ে। কিরে, কি হয়েছে তোর, বলতো? কাঞ্চনকে আমি আর কিছুই বললাম না। হয়তো আমি নিজেই ভুল দেখেছি। না না, তেমন কিছু না। ভাবছিলাম লাস্টে গিয়ে কি করব।
একথা বলেই আমি লাশটির দিকে তাকিয়ে দেখলাম লাশটি চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। তার ভয়ঙ্কর লাল লাল চোখ দুটো যেন আমার জ্ঞানটাই হারিয়ে ফেলবে। ভয়ে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে গেল। আমরা দুজনে দুজনের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ লাশটি কুৎসিতভাবে হাসতে লাগলো। লাশটির হাসি এতটাই ভয়ানক ছিল যে মনে হচ্ছিল আমরা দুজন এখনই জ্ঞান হারিয়ে ফেলব। মনে মনে ভাবলাম নদীতে লাফিয়ে পড়ি, কিন্তু পরক্ষণে দেখি নৌকাতে আর কিছুই নেই। না আছে কোনো লাশ, আর না আছে কোনো লাশ থাকার চিহ্ন। দুজনেই বেশ অবাক হলাম। এটাকে চোখের ভুল ভাবা যায় না, কারণ একসাথে দুজন মানুষ কখনো ভুল দেখতে পারে না। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। কাঞ্চন, চল আজ বাড়ি ফিরে যাই। জায়গাটি মোটেও আমার সুবিধা লাগছে না। তুই ঠিকই বলেছিস শ্যামন, চল এখনই চলে যাই। আচ্ছা, যাবার আগে আরেকটা জাল ফেলে দেখি যদি কোনো মাছ টাছ পাই। খালি হাতে বাড়ি ফিরলে তো বহু গণপিটুনি দিবে রে। আমি জানতাম তুই এমনই করবি। তোর কি ভিতরে ভয় ডর কিছু নেই নাকি? কাঞ্চন আমার কথার কোনো জবাব দিল না, চুপচাপ নদীতে জাল ফেলল। আমি কিছুতেই জাল ফেলতে পারছি না, শুধু চারপাশে সেই লাশটিকে খুঁজে বেড়াচ্ছি। এরই মধ্যে কাঞ্চন পানি থেকে জালটি উপরে তুলল। জালের দিকে তাকিয়ে আমি অবাক। জাল ভর্তি মাছ। মাছ দেখে আমিও যেন সবকিছু ভুলে গেলাম। মনে মনে ভাবলাম লাশটির যদি কিছু করারই থাকতো তাহলে এতক্ষণ করে ফেলতো। আমি হয়তো খামোখাই ভয় পাচ্ছি। এসব ভেবে কাঞ্চনের সাথে আমিও মাছ ধরতে লাগলাম। সেই রাতে আমরা অনেক মাছ পাই। এত মাছ এর আগে আমরা কখনো চোখেও দেখিনি। নৌকা ভর্তি করে মাছ নিয়ে আমরা বাড়ি ফিরি। পরের দিন রাতে আমরা খুব খুশি। আবারও সেই নাম না জানা অচেনা জায়গায় মাছ ধরতে গেলাম। এত বড় নদীতে কোথাও কোনো নৌকার দেখা নেই। একেবারে নীরব স্তব্ধ পরিবেশ। পানির কলকল ছলছল শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। গতরাতে আমরা ঠিক যেখান থেকে মাছ পেয়েছিলাম সেখানে এসে আমরা আবার জাল ফেললাম, কিন্তু কি আশ্চর্য, আমাদের জালে একটাও মাছ আটকা পড়ছে না। কি ব্যাপার, গতকালে এত মাছ পেলাম, আজ একটাও মাছ পাচ্ছি না। কেন জানি আমার কাছে পুরো ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আজ না আসলেই ভালো হতো। কিছু একটা ভেবে আমি সামনের দিকে তাকালাম। সামনে তাকিয়ে ভয়ে আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। গতকালের দেখা সেই লাশটি আজ আবারও ভেসে আসছে আমাদের নৌকার দিকে। কাঞ্চন, সামনে তাকিয়ে দেখ, আজ আবারও একটা লাশ। আরে, এটা তো গতকালের লাশটাই মনে হচ্ছে। আজ আর লাশটিকে কোনোভাবে নৌকায় তোলা যাবে না। চল বাড়ি ফিরে যাই। নৌকা একটু এগিয়ে নিয়ে গেলাম সামনের দিকে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে আমি পিছনে ঘুরে তাকালাম। দেখলাম লাশটা সেখানে নেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার কেন যেন খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার মনে হচ্ছিল নৌকায় আমরা দুজন ছাড়া আরও কেউ আছে। নৌকাটা ভীষণ ভারী মনে হচ্ছিল। হঠাৎ দেখি লাশটি আমাদের নৌকাতে। ভয়ে আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে ভাবলাম নদীতে ঝাঁপ দেব, কিন্তু সাহস পাচ্ছিলাম না। এক সময় লাশটি আগের দিনের মতো হাসতে শুরু করলো। কি বিভৎস চেহারা তার! আমি আর নৌকাতে থাকতে পারলাম না, লাফ দিলাম পানিতে। পিছনে ঘুরে দেখি লাশটি কাঞ্চনের হাত চেপে ধরেছে। শ্যামন, বাঁচা, ওকে ছেড়ে যাস না। প্রচণ্ড ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি কোনো রকমে নদী পার করে পাশের গ্রামে চলে যাই। সামনে একটা
বাড়ি দেখতে পেয়ে সেখানে সাহায্যের জন্য যাই। ভেতর থেকে একজন 50 থেকে 60 বছর বয়সী বৃদ্ধ লোক বেরিয়ে এলো। আমি ওনাকে আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। লোকটি বলল, এটা নিশ্চয়ই প্রীতমের কাজ, এছাড়া এমন নিষ্ঠুর কাজ আর কেউ করতে পারে না। কে প্রীতম? কেন আমার বন্ধু কাঞ্চনের সাথে এমন নির্মম কাজ করলো? সে অনেক কথা। এখন থেকে অনেক বছর আগে প্রীতম মারা যায়। প্রীতম আমাদের গ্রামের জমিদারের ছেলে ছিল। সে শহরে থেকে পড়াশোনা করত। শহর থেকে আমাদের গ্রামে অবশ্যই নদী পার হয়ে আসতে হয়, এছাড়া আর কোনো পথ নেই। প্রীতম মাঝে মধ্যেই রাত করে গ্রামে ফিরত। তেমনি একদিন রাতের বেলা প্রীতম নৌকায় করে গ্রামে ফিরছিল, আর তখনই ডাকাতরা প্রীতমের নৌকায় হামলা চালায়। প্রীতমের কাছে টাকা পয়সা, সোনা গহনা সমস্ত কিছু ছিনিয়ে নেয় এবং প্রীতমকে ছুরি দিয়ে আঘাত করে, তারপর নদীতে ফেলে দেয়। নদীতে তখন আরো 2টা নৌকা ছিল। প্রীতম সাহায্যের জন্য অনেক চিৎকার ছটফট করেছিল, কিন্তু কেউ ওকে সাহায্য করেনি। প্রীতম পানিতে ডুবে মারা যায়। তারপর থেকে প্রায় প্রতি অমাবস্যার রাতে এই নদীতে প্রীতমের লাশ ভেসে থাকতে দেখা যায়। যদি কোনো মাঝি প্রীতমের লাশ তার নৌকায় তুলে নেয়, তাহলে প্রীতম তাকে এই নদী থেকে অনেক মাছ পেতে সাহায্য করে। আর যদি ভুল করেও প্রীতমের লাশ নৌকায় তুলে না নেওয়া হয়, তাহলে প্রীতম তাকে প্রচন্ড ভয় দেখায়, গন্তব্যে পৌঁছাতে বাধা দেয় এবং সুযোগ পেলে হত্যা করে। সমস্ত কথা শুনে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আমি বৃদ্ধ লোকটিকে সঙ্গে নিয়ে দ্রুত নদীতে গেলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ রক্ষা হলো না। নৌকাতে রক্তাক্ত অবস্থায় কাঞ্চনের অর্ধ খাওয়া লাশটি পড়ে আছে, যা মোটেও চোখে দেখবার মতো নয়। আমার নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল। আমি যদি কাঞ্চনকে একা রেখে না যেতাম, তাহলে হয়তো ছেলেটা আজ বেঁচে থাকতো। একদম নির্জীব হয়ে কাঞ্চনের লাশটির কাছে বসে রইলাম। আস্তে আস্তে ভোরের আলো ফুটল। বৃদ্ধ লোকটিকে বিদায় জানিয়ে কাঞ্চনের বাকি অর্ধেক লাশ নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম। কাঞ্চনের এই করুণ পরিণতি মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। জানি না এই শোক ওর পরিবার কেমন করে সামলাবে। দীর্ঘ 8 ঘন্টা ট্রেন জার্নি শেষে আমি খুন্তিপুরে এসে পৌঁছালাম। আরও আগে আসা যেত, কিন্তু ট্রেন ঠিক টাইমে আসলো না। ট্রেন থেকে নামতে নামতে অনেক রাত হয়ে গেছে। স্টেশনের ঘড়িতে টাইম দেখে আমার চোখ কপালে। এখন রাত 10টা বাজে।
রাস্তায় কোনো গাড়িও দেখা যাচ্ছে না। এত রাতে এই গ্রামে কোনো যানবাহনও পাওয়া যাবে না, আর এই জিনিসটা আমার মাথায় ছিল না। তাই পায়ে হেঁটে রওনা হলাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে আমার শ্বশুর বাড়ির রাস্তা প্রায় 2 কিলোমিটার তো হবেই। কি আর করার, হেঁটেই যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হাঁটতে হাঁটতে মনে পড়ল আমি তো একটা জিনিস নিতে ভুলেই গিয়েছি। গ্রামের সব দোকানপাট তো বন্ধ, এখন মিষ্টি নেই কি করে? মিষ্টি ছাড়া নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়াটা ভালো দেখায়? কেন যে আগে মনে ছিল না? নিজের বোকামির জন্য নিজের উপরেই রাগ লাগছে। আমি মামুন আহমেদ, সদ্য বিয়ে করেছি। আমার বউ তার বাবার বাড়িতে আগেই চলে এসেছে। আমি চাকরির জন্য তখন আসতে পারিনি। ঈদের ছুটি পাওয়ায় বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি। কিন্তু স্টেশন থেকে নামার পর রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পেলাম না। পাওয়া যাবেই বা কী করে? এরা তো আর শহর না। গ্রামের সন্ধ্যা হতে না হতেই যে যার বাড়িতে চলে যায়। গ্রামের মানুষের কাছে এখন অনেক রাত। মিষ্টি না নেওয়ায় মন খারাপ হয়ে গেল। নতুন জামাই বলে কথা, ব্যাপারটা সবাই ভালোভাবে নিবে না। যাই হোক, এখন আর ওসব ভেবে লাভ নেই। এত রাতে এই গ্রামে মিষ্টির দোকান খোলা পাওয়াও সম্ভব নয়। খালি হাতেই যেতে হবে। সবাই বুঝবে এত রাতে এই গ্রামে তো কোনো দোকানপাট খোলা থাকে না। তাছাড়া আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। স্তব্ধ অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ঝিঝি পোকাদের ডাক আজ খুব আগ্রহ নিয়ে শুনছি। আজ অমাবস্যার রাত। রাতের আকাশ দেখে তাই বলে মনে হচ্ছে। কালো ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে চারিদিকে। শুকনা রাস্তা হওয়ায় পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না। জীবনে এই প্রথম এত রাতে গ্রামের পথে হাঁটছি। গ্রামে খুব কম আসা হয়। ছোটবেলা থেকে শহরে আমার বেড়ে ওঠা। মায়ের ইচ্ছা ছিল তার গ্রামের কোনো মেয়েকে যেন আমি বিয়ে করি, আর তাই তার পছন্দে আমার বিয়েটা হয়েছে। শহরে বেড়ে উঠলেও আমি খুব একটা সাহসী নই। ছোটবেলা থেকে ভূতের গল্প পড়ে বড় হয়েছি, তাই একটু অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। এই অন্ধকার পথে একা হাঁটতে আমার একটু ভয় ভয় করছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানের রাস্তা ধরে আমি হাঁটছি। হঠাৎ জঙ্গলের দিকে চোখ যেতেই আমার চোখে একটা দোকান চোখে পড়ল। দোকানে মিটমিট করে আলো জ্বলছে। হ্যালো বন্ধুরা, টি20 ওয়ার্ল্ড কাপ আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সাথে সাথে ইনকাম করে একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। এখনকার ম্যাচগুলোতে বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে অনুমান করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে উইকেট বেশি পাবে, কে বেশি ক্যাচ ধরবে এবং কোন টিম এক্সট্রা বেশি বল করবে। আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আরও 800 টাকা ফ্রি বেট করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড গল্প ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডেসক্রিপশন এবং কমেন্টসে লিঙ্ক আর প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা মিষ্টির দোকান। এত রাতে এই জঙ্গলে মিষ্টির দোকান? অবাক লাগলো। যেখানে এত রাতে আমি কোনো গাড়ি পাইনি, কোনো দোকানপাট খোলা পাইনি, সেখানে এই নির্জন জায়গায় মিষ্টির দোকান। ব্যাপারটা আমার একদমই ভালো ঠেকছে না। দোকানের ভিতর চোখ দিতেই আমার চোখ ছানা ভরা হয়ে গেল। হরেক রকমের মিষ্টির দোকান, হরেক রকমের মিষ্টি দেখে আমার মনটা খুশি হয়ে গেল।
এখন আর শ্বশুরবাড়িতে খালি হাতে যেতে হবে না। কিন্তু দোকানে তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। কেউ আছেন ভাই? মিষ্টি লাগবে ভাই আমার। আমার কথার কোনো উত্তর পেলাম না। দোকানে কেউই নেই। এত রাতে দোকান খুলে দোকানদার কোথায় গেল? বেশ কিছুটা সময় কেটে যায়। কাউকে দেখতে না পেয়ে মিষ্টি কেনার আশা আমি ছেড়ে দিয়েছি। যাওয়ার জন্য ফিরতেই দোকানের ভেতর থেকে কেউ একজন ফ্যাকাশে কণ্ঠে বলে উঠল, কি মিষ্টি নিবেন? রসগোল্লা, রাজভোগ, চমচম, সন্দেশ, কালো জাম, রসমালাই, আমার দোকানে সব পাইবেন। দোকানদারের কথায় আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম দোকানের ভিতর একজন বয়স্ক লোক। লোকটার পরনে ধুতি, ফতুয়া, চুলগুলো সাদা, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। লোকটাকে দোকানের ভিতর দেখে আমি বেশ অবাক হলাম। প্রথমে তো দোকানের ভিতর কেউই ছিল না, তাহলে লোকটা এখন কি করে? দোকানের ভিতরে আমি কোনো গুপ্ত দরজা আছে কিনা দেখতে লাগলাম। হয়তো কাছেই লোকটার বাড়ি। সে যাই হোক, এত কিছু ভেবে আমার কাজ নেই। আমার মিষ্টি নেওয়ার দরকার, আমি মিষ্টি নিই। আমাকে 5 কেজি রসগোল্লা আর রসমালাই দিবেন, ঠিক আছে? তা দিতে পারি, তবে মিষ্টি নিয়ে আজ বাড়ি ফিরতে পারবেন? লোকটার কথায় আমি চমকে উঠলাম। লোকটা এখনই বলল বাড়ি ফেরার কথা বলছে, মিষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারবো না। এর মানে কি? লোকটা কেন এরকম বলছে? মাফ করবেন চাচা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। আমি শহর থেকে এসেছি শ্বশুর বাড়ি যাব বলে, কিন্তু রাস্তায় জ্যাম থাকায় ট্রেন খুব দেরিতে এসে নেমেছে। এত রাতে এ গ্রামে কোনো যানবাহন পাচ্ছিলাম না, এদিকে মিষ্টি নিতেও ভুলে গিয়েছিলাম। নতুন বিয়ে হয়েছে তো, খালি হাতে কিভাবে শ্বশুর বাড়ি যাই? আপনার দোকানটা খোলা থাকায় বড্ড উপকার হলো। উপকারের প্রতিদান তো তোমায় দিয়ে যেতে হবে। তা অবশ্যই দিব, যত রাখবেন তার থেকে 100 টাকা বেশি দেব। শুধু টাকা দিয়ে ঋণ শোধ করতে পারবে না? কি যে বলেন চাচা, দিন মিষ্টিগুলো মেপে দিন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এই খুন্তিপুরের মিষ্টান্ন ভান্ডার থেকে একবার যে মিষ্টি কিনেছে তাকে অনেক চড়া দাম দিতে হয়েছে। কত দিতে হবে চাচা সেটা বলুন, যা দাম আসবে আমি দিব, এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যদি বলি মিষ্টির দামটা তো জীবন দিয়ে পরিশোধ করতে হবে। দোকানদারের কথায় আমি শিউরে উঠি। সে খিলখিলিয়ে হাসছে, তার হাসির শব্দে আমার প্রাণটা যেন বেরিয়ে যাবার উপক্রম হচ্ছে। বৃদ্ধ লোকটা আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। তার হাসির শব্দ আমার বুকের ভিতরে পেরেকের মতো গেঁথে গিয়েছে। দেখতে দেখতে বৃদ্ধ লোকটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, যা দেখে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল নিমিষে। আমি দোকানে সাজিয়ে রাখা মিষ্টিগুলোর দিকে তাকালাম। মিষ্টিগুলো লাল তাজা রক্তে ডুবে আছে। এ কি করে সম্ভব? এর মানে আপনি কোনো মানুষ না? নিবি না মিষ্টি, নিবি না আমার দোকান থেকে? ভয়ে আমার চিন্তা শক্তি লোপ পেয়েছে। বারবার মনে হচ্ছে আজই আমার শেষ রাত। এই অশরীররা কারো উপর মায়া করে না। আমার নতুন বিয়ে হয়েছে, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। কুন্তিপুরের এই মিষ্টান্ন ভান্ডারে যে একবার আয়ে সে কখনোই ফেরা যাইতে পারে না। তুইও পারবি না। আমার রক্ত লাগবো, তাজা রক্ত। অশরীরীটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখ থেকে হিংস্র একটা শব্দ বের হচ্ছে। এই পরিস্থিতিতে আমি কি করব বুঝে উঠতে পারছি না। মনে মনে সূরা পড়তে লাগলাম, জানি না বাড়ি ফিরতে পারবো কিনা। আমার স্ত্রী আমার পথ চেয়ে বসে আছে। কাল সকালে হয়তো আমার লাশ দেখতে পাবে ওরা। অশরীরটা আমার দিকে এগিয়ে আসছে। আমি একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। আমার মনে হচ্ছে অশরীরটাও আমার পিছিয়ে পিছিয়ে আসছে। আমি সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছি। কাছেই একটা মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। এই অশরীর তার ধারাল নখ দিয়ে আমার বুক চিরে হৃৎপিণ্ডগুলো খাবে। প্রচণ্ড ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
সূর্যের আলো চোখে পড়তেই আমার জ্ঞান ফিরে এলো। চোখ মেলে আমার মুখের উপর একজন লোক আমার দিকে ঝুঁকে আছে। আমি প্রচণ্ড ভয়ে চমকে উঠলাম। ভয় নেই, তুমি আমার কাছে একদম নিরাপদ। আমি নামাজ পড়ে যাচ্ছিলাম, তোমাকে এখানে পড়ে থাকতে দেখে ভাবলাম তোমার জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করি। তুমি কি কিছু থেকে ভয় পেয়েছো? আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। খুন্তিপুরের এই মিষ্টান্ন ভাণ্ডারে একটা সময় খুব রমরমা বেচা কিনা হতো, কারণ হরণ চাচার মিষ্টির তুলনা হয় না। শহর থেকেও মানুষ তার দোকান থেকে এসে মিষ্টি নিয়ে যায়। চারিদিকে তার মিষ্টির জয়রাগ। আর তখনই কিছু ব্যবসায়ীরা ষড়যন্ত্র করতে শুরু করে। তার দোকানে সব সময় উপচে পড়া ভিড় পড়েই থাকতো, আর অন্য দোকানিরা হরণ কাকাকে হিংসা করত। একদিন রাতের বেলা সব দোকানিরা হরণ কাকার মিষ্টান্ন ভাণ্ডারে আগুন জ্বালিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় হরণ কাকার শেষ সম্বল। সকালবেলা হরণ কাকা তার পুড়ে যাওয়া দোকান দেখে খুব কেঁদেছিল। সে দিনের পর থেকে হরণ কাকাকে আর গ্রামে দেখা যায়নি। তবে লোকমুখে শুনেছি মধ্যরাতে হরণ কাকা তার মিষ্টান্ন ভাণ্ডার খুলে বসে থাকে। অনেকের ধারণা হরণ কাকা শহরে চলে গেছে, আবার অনেকের ধারণা হরণ কাকা তার মিষ্টান্ন ভাণ্ডারের শোকে আত্মহত্যা করেছে। তোমার মুখে সব শুনে তো এটাই মনে হচ্ছে হরণ কাকার বেঁচে নেই। আজও তার আত্মা সেই মিষ্টান্ন ভাণ্ডারেই আছে। তবে খুন্তিপুরে মিষ্টির দোকান খুবই কম। আগের ব্যবসায়ী সবাই রহস্যময়ভাবে আত্মহত্যা করেছে। হিংসে বড্ড খারাপ জিনিস। হিংসের বশবর্তী হয়ে মিষ্টি ব্যবসায়ীরা হরণ কাকার স্বপ্নের মিষ্টান্ন ভাণ্ডার পুড়িয়ে দেয়। হুজুরের মুখে হরণ কাকার বীভৎস ঘটনা শুনে মনটা খারাপ হয়ে গেল। লোকটা অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে। হুজুর আমাকে ঝেড়ে দেওয়ার পর আমি তার থেকে বিদায় নিয়ে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি। সকলে আমার জন্য অপেক্ষায় আছে, অনেক চিন্তাও করছে আমাকে নিয়ে। এই খুন্তিপুরে এসে এমন একটা ভৌতিক ঘটনা আমার সাথে ঘটে যাবে আমি কখনো কল্পনাও করিনি। আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক এই অভিজ্ঞতা সকলকে খুলে বলবো।